নিশা পাখি, where are you? Don't make me angry sweetheart, যেখানেই লুকিয়েছ তাড়াতাড়ি বেরিয়ে এসো, নয়তো মোটেও ভালো হবে না। কথাগুলো বলে কিছুটা বাঁকা হেসে আনিশাকে খুঁজতে শুরু করে আয়াস। আলমারির মধ্যে চোখ বন্ধ করে লুকিয়ে আছি আমি। গা থরথর করে অনবরত কেঁপে চলেছে। জানি না কি হতে চলেছে আমার সাথে। না না, আপনারা আবার ভাববেন না আমি লুকোচুরি খেলছি। আয়াস নামক সাইকোটার চোখে যেন আমি না পড়ি, সেই কারণেই আলমারির মধ্যে লুকিয়ে আছি আমি। পা দুটো যেন দাঁড়িয়ে থেকে অসাড় হয়ে আসছে। দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে আমার। তবুও নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করব আমি। কখনোই ওই সাইকোর কাছে ধরা দেব না। হঠাৎ করেই কেউ একটা আলমারির একপাশ খুলল। সাথে সাথে আলমারির অন্য পাশে সেটে দাঁড়িয়ে থাকলাম আমি। বেশ বুঝতে পারছি আয়াস নামক ভয়ানক লোকটাই আলমারি খুলেছে। এখন মনে মনে একটা দোয়া প্রার্থনা করে যাচ্ছি লোকটা যেন আমার নাগাল না পায়। আলমারি খুলে আনিশার কাপড়চোপড় আছে কি না নিয়ে চলে গেছে সেটা দেখছিল আয়াস। হুট করেই ওর চোখ যায় নিচের দিকে। একজোড়া নুপুর পরা পা দেখে একটা হাসি দিয়ে আলমারির ভিতরে হাত ঢুকিয়ে দেয় আয়াস। চোখটা বন্ধ করেছিলাম আমি। নিজের হাতে ঠান্ডা স্পর্শে চোখ মেলে তাকাতেই উনি ঠান্ডা হাতটা আমার কোমরে রেখে সজোরে টেনে আলমারি থেকে বের করলেন। সাথে সাথে লোকটার বুকে গিয়ে পড়লাম আমি। হার্টবিট বিদ্যুতের গতিতে লাফিয়ে চলেছে। বুক থেকে মাথা উঠিয়ে সরে যেতেই আমার ডান হাতটা সজোরে চেপে ধরে আবারও নিজের দিকে ফিরিয়ে নেয় আয়াস। আরেক হাত দিয়ে আমার গাল চেপে ধরেন। ব্যথায় কুকিয়ে যাই আমি। আয়াস দাঁতে দাঁত চেপে বলে ওঠেন, আয়াস, অযথা আমাকে দিয়ে পরিশ্রম না করালে তোমার চলছিল না তাই না? বারবার বলেছি আমাকে রাগাবে না, এর ফল তোমাকেই ভুগতে হবে। কেন বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে টিকিট কেটেছ? আনসার মি। ধমক দিয়ে আয়াস যেভাবে আমার গাল চেপে ধরেছে আমি কোনোরকম কথা পর্যন্ত বলতে পারছি না। হঠাৎই আমার গাল ছেড়ে দিলেন তিনি। আমি জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। আর কোনোরকমে বলে উঠলাম, আমি কোথায় যাব না যাব সেটা কেন আপনাকে বলতে হবে? নিজের সীমানা অতিক্রম করবেন না। আমি আয়াস রায়হান। আমার কথা শুনে যেন উনার চোখ থেকে আগুন বের হচ্ছে। তবুও উনার এসব রাগ দেখে দমে যেতে চাই না আমি। আমি কিছু বলার আগেই উনি আমার দুহাত চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আমাকে সীমানা শেখাবে তুমি? হা, ওকে চলো দেখে নাও আমার সীমানা কতদূর হতে পারে। আমি ভেবেছিলাম তোমায় বন্দি করে রাখব না, কারণ তুমি স্বাধীনভাবে থাকতে পছন্দ করো। কিন্তু কি বলো তো, তুমি তো সোজা কথার মেয়েই নও। আজ তোমায় আমার হাত থেকে কে বাঁচায় দেখি। আমার হাত থেকে তোমার নিস্তার নেই। বিকজ আই এম ইয়োর সাইকোলভার। কথাগুলো বলে উনি আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে শুরু করলেন। আমি প্রাণপণে চেষ্টা করে চলেছি উনার কাছ থেকে ছাড়া পেতে। আমি চাই না নিজের স্বাধীন জীবনটা এই সাইকো লোকটার হাতে নষ্ট করতে। আমাকে হয়তো একটা বন্দিনীর মতো করে রাখবে, আর সেটা আমি কখনোই চাই না। হঠাৎ আমি জোরেসোরে চিৎকার দিয়ে বলে উঠলাম, অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমার চিৎকারে যেন কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেলেন উনি। পিছন ফিরে তাকালেন আমার দিকে। তবে হাতটা এখনো বেজায় শক্ত করে ধরে আছেন। আমি হাত ছাড়াতে চেষ্টা করতে থাকলাম। উনি আমার হাতটা হেঁচকা টান দিলেন। সাথে সাথে আমি উনার কাছে চলে গেলাম। কথায় বলে না, কান টানলে নাকি মাথা আসে। এদিকে হাত টানতেই পুরো শরীর আসে। তবে উনার দিকে কোনোমতে তাকাতে চেষ্টা করলাম আমি।
উনি সন্দেহ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। উনার চোখজোড়া দেখে গলা শুকিয়ে আসছে আমার। উনি গম্ভীর গলায় বলে উঠলেন, কি ভুল হয়েছে? ভ্রু নাচিয়ে আমি একটা শুকনো হাসি দিলাম, তারপর অবুঝ গলায় বলে উঠলাম, আপনি তো আমাকে নিয়ে যাচ্ছেন নিশ্চয় আপনার চোখের সামনে রাখার জন্য। উনি আমার হাত খানিকটা আলগা করে দিলেন আর বললেন, হুমম তো। আমি খানিকটা খুশি খুশি হয়ে বললাম, তো আমার জামা কাপড় ছাড়া ওখানে থাকব কি করে? আমি বরং কাপড় গুছিয়ে নিই। কিন্তু দুর্ভাগ্য আমার, খুশিটা বেশিক্ষণ টিকল না। হাতটা আগের থেকে বেশি শক্ত করে চেপে ধরলেন উনি। সাথে সাথে হাত ব্যথায় আমার চোখমুখ খিচে এলো। আয়াস দাঁত কটমট করে বলে উঠলেন, তোমার কি মনে হয় কাপড় লাগেজে ভরার নাম করলে আমি তোমায় ছেড়ে দেব আর সেই সুযোগে পালানোর ফন্দি আটবে? লিসেন, এই সব স্টুপিড আইডিয়া কাজে লাগানোর ট্রাই করো না। এই বলে আমাকে এইবার পাঁচ কোলে তুলে নিলেন উনি। আমি হাত পা ছুঁড়তে থাকলাম। তাতে বিশেষ কোনো লাভ হলো না। উনি নিয়ে যেতে থাকলেন বাইরে। এখন কি করব আমি? বাইরে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়িতে বসিয়ে দিলেন আমায় আয়াস। তারপর এক হাতে আমার দুহাত চেপে ধরে আরেক হাতে সিটবেল্ট লাগিয়ে গাড়ির দরজা একদম লক করে দিলেন। আমি শুধু বিরক্তির শ্বাস নিয়ে চলেছি। আমার আর সহ্য হচ্ছে না এই অসহ্যকর লোকটাকে। প্রাণপণে চিৎকার দেওয়ার আগেই মুখে টেপ লাগিয়ে দিলেন উনি। সাথে সাথেই মুখের মাঝেই বন্দী হয়ে গেল আমার চিৎকার। নিজের হাত দিয়ে মুখের টেপটা খুলতে যাব অমনি হম্বিতম্বি করে ড্রাইভিং সিটে। তারপর আমার গলা থেকে ওড়না টেনে নিলেন উনি। লজ্জায় আমার চোখমুখ লাল হয়ে গেল। চোখে পানি টলটল করতে লাগল। কিন্তু আয়াস সেটার কোনো তোয়াক্কা করলেন না। ওড়না দিয়ে আমার হাত সজোরে বেঁধে দিলেন। তারপর গাড়ি স্টার্ট দিলেন আয়াস। আমার এখন একটা কাঠের পুতুলের ন্যায় বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। চোখ বন্ধ করতেই ডান চোখ থেকে এক ফোঁটা পানি গাল বেয়ে পড়ে যায়। আমি এগিয়ে চলেছি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই সাইকোটার সাথে। আয়াস রায়হান। এই লোকটা আমার কাছে একটা রহস্যময় বইয়ের গল্পের মতো। হঠাৎই আমার জীবনে এন্ট্রি নেওয়া। তারপর শুরু হয় তাকে সহ্য করা। সহ্যের চরম সীমায় চলে এসেছি আমি, আর উনার পাগলামি বেড়েই চলেছে। সব থেকে বড় কথা, আজ পর্যন্ত আমি উনার মুখটা পর্যন্ত দেখতে পাইনি ঠিক করে। সব সময় একটা মাস্কের আবরণ দিয়ে নিজের মুখটা লুকিয়ে রাখেন উনি, বিশেষ করে আমার সামনে। এই বিষয়টাই আমার কাছে সবথেকে রহস্যময়ী। ভয় করে উনাকে দেখে। আয়াস কেন আমার থেকে মুখ লুকিয়ে রাখে? হুয়াই? কোনো বিশেষ কারণ আছে? নাকি দেখতে খারাপ? না, খারাপ হবে কেন? শরীরের গঠন আর চোখের গঠন তো ভয়ানক সুন্দর। তবে কি জানি, কখনো উনাকে দেখার আগ্রহও জাগায়নি আমি। কেননা উনার প্রতি ন্যূনতম আগ্রহও নেই আমার। আমার জীবনটা মুহূর্তের পর মুহূর্ত বিষিয়ে চলেছেন আয়াস। এই আয়াস রায়হান নামক অভিশপ্ত লোকটার সাথে দেখা হয়েছিল আজ থেকে ঠিক 2 মাস আগে। অতীতে ডুব দিলাম আমি। ফ্ল্যাশব্যাক। মিউজিক ছেড়ে বেডের ওপর বালিশ নিয়ে ডান্সের নামে গতিহীন লাফিয়ে চলেছি আমি। আসলে আমার নাচ দেখলে হয়তো কিছু বিখ্যাত ডান্সাররা সেখানেই জ্ঞান হারাত। যাই হোক, এখানে কোনো বিখ্যাত ড্যান্সারও আর কোনো দর্শকও নেই যে আমার ওপর পচা টমেটো ছুঁড়ে মারবে। আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। আমি আনিশা রহমান সাবিহা। এখন হয়তো আপনারা ভাবছেন কেন আমি এত খুশি, তাই না? আসলে আজকেই আমি নিজের বাড়ি রাজশাহী ছেড়ে ঢাকায় এসেছি পড়াশোনার জন্য। তাও একা এসেছি। অনেক জেদ কান্নাকাটি করার পর আমি বাপি আর আম্মু আমাকে পাঠিয়েছেন এই ফ্ল্যাটে।
এখন আমি স্বাধীন। কেউ আমায় বকবে না, এটা সেটা করতে বলবে না। যা ইচ্ছে করতে পারবো। এটা ভেবেই আমার এতগুলো আনন্দ। স্বাধীন জীবনটাই আমার বেশি পছন্দ, যেখানে নিজের ছাড়া কারো ইচ্ছেই থাকবে না। বাট এই ডান্সটা বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারলাম না। ফোনটা বেজে উঠল। বেডে ধপ করে বসে হাতে ফোনটা নিলাম আমি। বিরক্তি নিয়ে কে ফোন দিয়েছে সেটা না দেখে রিসিভ করে চেঁচিয়ে উঠলাম, ইয়েস, আনিশা রহমান স্পিকিং। ওপর পাশ থেকে একটা ঝাঝালো কণ্ঠ ভেসে এলো, আমি জানি তুই অনু, তোকে এক্সট্রা করে ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে না। ঝাঝালো কণ্ঠটা শুনেই কান থেকে ফোন সরিয়ে দেখলাম স্ক্রিনে মেঘু রানী নামটা জ্বলজ্বল করছে। ওহ, তার মানে মেঘা ফোন করেছে। আবারও কানে ফোন ধরতেই রাগী গলা ভেসে এলো, তুই কি আমার বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু? আমি কিছুটা বেককল হয়ে প্রশ্ন করলাম, হঠাৎ এইসব ডাফার মার্কা কুয়েশ্চন কই থেকে আনছিস? মেঘা যেন কিছুটা অভিমানী সুরেই বলে উঠল, কেন করব না? আজকে একটা স্পেশাল দিন, আর তুই সেটা ভুলে গেছিস? আজকে স্পেশাল দিন? কেমন স্পেশাল দিন? আজকে যেন কত তারিখ? ও হ্যাঁ, বাট আজকে কি আছে? নানান ভাবনায় মত্ত হয়ে রয়েছি আমি। ওপাশ থেকে মেঘার ঝাঝালো গলায় আবারও চমকে উঠলাম, আজ আমার বার্থডে, আর তুই এই দিনটা মনে রাখতে পারলি না? আমি এবার অবাক হয়ে আদুরে গলায় বলে উঠি, উপশ্রী মেঘু, বাই দ্য ওয়ে, হ্যাপি পয়দা ডে। দোয়া করি খুব তাড়াতাড়ি যেন তোর আর অগ্নি ভাইয়ার বিয়ে হয় আর তোরা যেন ক্রিকেট টিম বানাতে পারিস। ওকে, তোর দোয়া চুলোয় যাক। আজ সন্ধ্যায় আমার বাড়িতে পার্টি আছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, লেট করবি না একদম। এই বলে ফোন কাটতে নেয় মেঘা। তার আগেই আমি অস্থির সুরে বলি, বাট মেঘু, আমি তো তোর বাড়ি চিনি না, তার মাঝে ঢাকাতে আমি নতুন, কি করে রাস্তা চিনব? অনু, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে দেব, তুই চলে আসবি। ওকে, এখন রাখছি, টাটা। এই বলে ফোন কেটে যায়। আমি হতাশ হয়ে ফোনটা রেখে দিই। হতাশা কোনো? কারণটা হচ্ছে মেঘা তো পার্টিতে ইনভাইট করল, কিন্তু ওকে কি গিফট দেওয়া যায়? গালে হাত দিয়ে চোখমুখ মলিন করে বসে ভাবতে থাকলাম আমি। হঠাৎ মাথায় একটা আইডিয়া চলে এলো। টেবিলের সামনে গিয়ে চেয়ার নিয়ে ধপ করে বসে পড়লাম একটা চিঠি লিখতে। বান্ধবী হিসেবে ওর প্রতি সব ফিলিং লিখব চিঠিতে। 30 মিনিট পর লিখা শেষ হলো আমার চিঠি। মাথা ঘুরিয়ে এদিকে ওদিক করে চিঠি দেখতে থাকলাম আমি। তারপর মুচকি হাসি দিয়ে একটা সুন্দর খামে চিঠি ভরলাম। তারপর উঠে পড়লাম চেয়ার থেকে। গা টানা দিয়ে লাগেজ খুলে ড্রেস অলটপালট করতে থাকলাম। অবশেষে বেগুনি রঙের গাউনটা পছন্দ হলো আমার। দেরি না করে চলে গেলাম ওয়াশরুমে। অবশেষে শপিং মলের দিকে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি আমি। সেখানে গিয়ে হরেক রকম কাচের চুড়ি কিনে নিলাম আমি। মেঘা চুড়ি পরতে পছন্দ করে অনেক, তার সাথে চকলেট বক্সও কিনে নিলাম। এবার গাড়িতে বসে চুপচাপ মেঘার বাড়ির দিকে যেতে থাকলাম। রাতে অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় রাত 10টা বাজছে। এখনো সবাই পার্টিতে মগ্ন। মেঘা তো অগ্নি ভাইয়ার সাথে কাপল ডান্সে ব্যস্ত। শুধু মেঘা নয়, পার্টির প্রায় প্রত্যেক ছেলে মেয়ে তাদের কাপল ড্যান্সে মগ্ন। এদিকে নিজের বাড়িতে ফিরতে হবে আমায়। অলরেডি আম্মু আমায় 4 বার ফোন করে 14 রকম বকা শুনিয়ে দিয়েছে এতক্ষণ বাইরে থাকার কারণে। তাই একটা সিটে ঠোঁট উল্টিয়ে বসে আছি আমি। হঠাৎই মেঘা ড্যান্স শেষে আমার পাশে এসে বসল ধপ করে।
আমি কিছু বলতে যাব তার আগেই সে আমায় বলে, অনু, তুই কেমন নিরামিষ মার্কা মেয়ে বলতো? সবাই ড্যান্স করছে, এনজয় করছে তার পার্টনার নিয়ে, আর তুই চুপচাপ বসে আছিস। একটা প্রেম করলেই তো পারিস। আমি ভ্রু উঁচিয়ে বলে উঠলাম, আমার কাছে প্রেম মানেই একটা মস্ত বড় প্যারা, একটা বাঁশঝাড়ের মতো। বয়ফ্রেন্ড বলবে এখানে যাবে না, ওখানে যাবে না, বাড়িতে গেলে ফোন করে জানাবে, একা কোথাও বের হবে না, ইত্যাদি ইত্যাদি। নিজের স্বাধীন লাইফ নিজ হাতে নষ্ট হয়ে যাবে। লাইক তোর মনে নেয় আমাদের বাড়ি রাজশাহীতেই যাওয়ার সময় তুই একা যাবি বলে অগ্নি ভাইয়া কত কথা শুনিয়ে দিয়েছিল। আমার এসব ভালো লাগে না। মেঘা কয়েক সেকেন্ড চুপ থেকে আমার মাথায় টোকা মেরে বলে ওঠে, আরে গাধি, এটাকে কেয়ারিং বলে? তুই যে এত স্বাধীন লাইফ করিস না, দেখিস একদিন তোর লাইফে এমন কেউ আসবে একদম তোর স্বাধীন লাইফ ঘুচিয়ে দেবে। কিছু না বলে একটা ভেংচি কাটলাম আমি, কারণ আর যাই হোক ওর কথা তো সত্যি হবে না। আরও কিছুক্ষণ বসে থাকার পরে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। না, আর বসে থাকা যাবে না। দেরি না করে উঠে পড়লাম আমি। মেঘার কাছ গিয়ে ফিসফিস করে বললাম, এই আমি বাড়ি যাব, অনেক রাত তো হল। মেঘা মাথা নাড়িয়ে ড্রাইভারকে ডাকল। ড্রাইভার বলল গাড়িতে নাকি পেট্রোল শেষ হয়ে গেছে আর কিছু প্রবলেম হয়েছে, সারাতে সময় লাগবে। হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম আমি। তারপর মেঘাকে বললাম, শোন না, বলছিলাম যে বেশি দূর তো না আমার বাড়ি, আমি এসে রাস্তা চিনেছি, একা যেতে পারব। মেঘাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওকে আর অগ্নি ভাইয়াকে বিদায় জানিয়ে চলে আসলাম আমি। বাইরে বের হতেই গা ছমছম করতে থাকলো আমার। মেঘাকে বলে তো দিলাম একা যেতে পারবো, তবে বেশ ভয় লাগছে। মেঘার বাড়ি খানিকটা অফসাইডে হওয়ায় রাত 10টা বাজতেই গাড়ির আনাগোনা কম শুরু হয়ে গিয়েছে। গাড়ি নেই বললেই চলে, আশেপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর দুই একজন মানুষের আনাগোনা। আজ হয়তো অমাবস্যার রাত, তাই চাঁদও লুকিয়ে গেছে মেঘের মাঝে, আর নয়তো আকাশ ছেয়ে আছে কালো মেঘে। আকাশ থেকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। দ্রুত পায়ে হেঁটে চলেছি আমি। আকাশ থেকে পড়তে লাগল গুড়ি গুড়ি বৃষ্টি। তবুও থামলাম না, কিন্তু এবার জোরেসোরে বৃষ্টি পড়তে লাগল। মাথায় হাত দিয়ে দৌড়ে সামনে থাকা টঙে গিয়ে দাঁড়ালাম আমি। টংটাও বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলাম এবং হাহুতাশ করতে থাকলাম। মিনিট দুয়েক পর আমার চোখ গেল সামনে থাকা 56টা ছেলেদের দিকে। আমার থেকেই কিছুটা সামনের টঙে দাঁড়িয়ে আছে ওরা। আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। ওদের দেখেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ওরা ড্রাঙ্ক। ভয় নিজেকে আরও জড়সড় করে নিলাম আমি। বাঁকা চোখে তাকাতেই দেখলাম ওরা আমাকে দেখছে আর কিছু একটা নিয়ে কথা বলছে। অতঃপর আমার দিকে তাকিয়ে হেসে উঠল ওরা। বুঝলাম ওদের মতলব ভালো না। এবার আমার দিকেই এগিয়ে আসতে থাকে তারা। না, আর দাঁড়িয়ে থাকা যাবে না মোটেও। চোখমুখ খিচে পিছন দিকে ঝুম বৃষ্টির মাঝেই দৌড় দিলাম আমি। ডিস্কে লাউড মিউজিক বাজছে। অধিকাংশ বেশ কিছু সুন্দরী মেয়েরা একজন ছেলেকে ঘিরে ড্যান্স করছে। ভিড়ের মাঝে থেকে বেরিয়ে এলো সেই ছেলেটি। সে আর কেউ নয়, আয়াস রায়হান। ড্যাশিং লুক নিয়ে ডিজেকে জোরে জোরে হাত নাড়িয়ে বলে উঠল, প্লে আ নিউ মিউজিক। সাথে সাথে নতুন গান আর নতুন মিউজিক শুরু হল। মেয়েদের সাথে তালে তাল মিলিয়ে ড্যান্স করতে থাকল আয়াস। কখনো এই মেয়ে তো কখনো ওই মেয়ে। মেয়েই তো তার নেশা। এভাবেই চলতে থাকলো ওদের পার্টি। কিছুক্ষণ পর কিছুটা ক্লান্ত হয়ে আয়াস মেয়েদের ভিড় থেকে বেরিয়ে এলে বারের সামনে বসে পড়ে আয়াস। সামনে থাকা গ্লাসে ড্রিঙ্ক ঢেলে নেয় সে।
হাতে গ্লাস নিয়ে এক ছিপেই পুরো ড্রিঙ্কটা শেষ করে মাথা নিচু করে বসে থাকে সে। হঠাৎই সে অনুভব করে কেউ ওর সামনে বসে আছে। মাথা তুলে তাকাতেই সামনে থাকা এক ভীষণ সুন্দরী মেয়েকে চোখে পড়ে ওর। আয়াস অন্যদিকে তাকিয়ে বলে, কেন এসেছো আমার সামনে চাঁদনি? আগেই বলেছিলাম আমাদের রিলেশন শেষ। তোমার প্রতি আমার আর কোনো আকর্ষণ নেই। চাঁদনি কিছুটা হেসে ওঠে। তাতে ভ্রু কুঁচকে তাকায় আয়াস। অতঃপর চাঁদনি হাসি থামিয়ে বলে ওঠে, আয়াস, এই চাঁদনিরও না তোমার প্রতি আর আকর্ষণ নেই। নতুন বয়ফ্রেন্ড পেয়েছি আমি। হোয়াটেভার তুমি কি ভেবেছিলে তোমার কাছে ব্যাক করব? নো আয়াস। বাই দ্য ওয়ে আমি তো জাস্ট ড্যান্স করতে করতে খেয়াল করলাম তুমি ড্রিঙ্ক করছো। চাঁদনির কথায় চাঁদনির দিকে তাকায় আয়াস। হাসার ভঙ্গিতে আরেকটা গ্লাস হাতে নিয়ে বলে, সো হোয়াট? চাঁদনি আয়াসের হাতের গ্লাসটা ধরে বলল, আয়াস, ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর এ ডক্টর, আর একজন ডক্টরকে এসব মানায় না। যতই হোক তোমার সাথে আমার সম্পর্ক তো একসময় ছিল, তাই তোমায় নিয়ে একটু আধটু হলেও চিন্তা হয় আমার। চাঁদনি কথাগুলো বলার সাথে সাথে আয়াস নিজের আঙ্গুল নিজের ঠোঁটে রেখে বলে ওঠে, হুশস, ইয়েস আই এম আ ডক্টর ইন মাই হসপিটাল, বাট হসপিটালের বাইরে আমি যা ইচ্ছে করতে পারি। চাঁদনির হাতটা গ্লাসের থেকে ছাড়িয়ে আবারও গ্লাসের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দেয় সে। ড্রিঙ্ক শেষ করে গ্লাস টেবিলে রাখতেই ফোনের রিংটোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে আয়াস। ফোনের স্ক্রিনে তাকাতেই দাদিমা নামটা জ্বলজ্বল করে ওঠে। সঙ্গে সঙ্গে নড়েচড়ে উঠে পড়ে আয়াস। ভ্রু কুঁচকে বলে, এক্সকিউজ মি, এই বলে ডিস্ক থেকে বেরিয়ে যায় সে। রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে আয়াস, কারণ ভিতরে লাউড মিউজিকের কারণে ওপর পাশ থেকে দাদিমার কণ্ঠ শোনা দায় হয়ে পড়বে। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে একটা বয়স্ক গলা ভেসে আসে, আয়াস বাবা, তুই কোথায়? এত রাত হয়ে গেল, নিশ্চয় আবার ডিস্কে গেছিস তাই না? আয়াস এক আঙ্গুল দিয়ে নিজের কপালে ঠেকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, ওই আর কি দাদিমা। দাদিমা রাগী গলায় বলেন, তোর জন্য খাবার নিয়ে বসে আছি আমি, আর তুই ডিস্কে নাচ গান করছিস? তোর অভ্যেস কখনো বদলাবে না তাই না? তোর মা আর বাবা প্রতিদিন রাতে ফোন দিয়ে জিজ্ঞেস করে তোর কথা, অথচ আমি কিছুই বলতে পারি না। ব্যাপারটা আমার কাছে বেজায় লজ্জাজনক। ওরা কত ভরসা করে আমার কাছে তোকে দিয়ে গেছে বলতো? বাবা আর মায়ের কথা শুনে মুখখানা ভার হয়ে যায় আয়াসের। সে কড়া গলায় বলে ওঠে, বাবা মা আমাকে নিয়ে কি ভাবলো সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। বাই দ্য ওয়ে আমি আসছি বাসায়, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ডিনার করে নেব। এই বলে দাদিমার কোনো কথা না শুনে ফোনটা কানের কাছ থেকে নামিয়ে কল কেটে দেয় আয়াস। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। তারপর হতাশ গলায় নিজে নিজেকে বলে ওঠে, আয়াস, সিরিয়াসলি? মা বাবা কখনো নিজের দায়িত্ব পালন করেছে? সেই ছোটকাল থেকে নিজের বিজনেসের জন্য আমেরিকা গিয়ে পড়ে আছে। একবারের জন্য কি আমার কথা মনে পড়েনি? তাদের জন্য হারিয়ে গিয়েছে আমার ছোটবেলা। আই হেট দেম। কথাগুলো বলে নিজের গাড়ির দিকে এগিয়ে যায় আয়াস। নিজের হুডির টুপি মাথায় তুলে দিল সে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে থাকল আয়াস। নিজেকে বাঁচানোর জন্য অনেকক্ষণ যাবৎ দৌড়েছি আমি। শরীরটা আর চলেছে না। ভয়ে হাত পায়ের লোম শিউরে উঠেছে আমার। বর্তমানে এক গলিতে লুকিয়ে বড় বড় শ্বাস নিয়ে চলেছি আমি। বৃষ্টি এখনো গুড়ি গুড়ি হয়ে পড়ছে। হঠাৎই ছেলেগুলো এসে গলির সামনে দাঁড়ালো। ওদের থেকে ভয় নিজের মুখটা চেপে ধরলাম আমি।
আর মনে মনে একটাই প্রলাপ বকে চলেছি। ওরা যেন আমার নাগাল না পায়। ওদের কথোপকথন স্পষ্ট শোনা যাচ্ছে। কোথায় গেল বলতো মেয়েটা? আরেকজন চেঁচিয়ে বলে উঠল। কি করে জানব? মাল খেয়ে টাল হয়ে দৌড়াতেও পারিস না। দেখ পাখি কোথাও উড়ে গেছে। ওদের এমন কথাবার্তা শুনে ভয়টা আরো কয়েকগুণ বেড়ে গেল আমার। কয়েক সেকেন্ড পরেই ওরা চলে যায় সেখান থেকে। হাফ ছেড়ে বাঁচি আমি। তারপর গলি থেকে বেরিয়ে পড়ি। নিজের দিকে তাকাতেই ভিজে আর চিপকে থাকা গাউন ও চুল দিয়ে টপটপ করে পড়া চুল দেখে ঝাড়তে থাকলাম আমি। আশেপাশে কোনো গাড়ি দেখতে পাওয়ার আশায় চোখ বুলিয়ে চলেছি। কিন্তু বেশিক্ষণ স্বস্তিতে থাকা হলো না আমার। ঘিরে ধরল সেই ছেলেদের দল। গায়ের লোম দাঁড়িয়ে গেল। এখন কি হবে আমার সাথে? কি করে বাঁচব আমি? আমাকে দেখে একে অপরের দিকে তাকিয়ে খুশির হাসিতে মেতেছে তারা। চোখজোড়া বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আশ্বাস দিতে থাকলাম নিজেকে, এভাবে ভয় পেলে চলবে না আনিশা। তোকে কিছু একটা করতে হবে। এভাবে নিজের সম্মান বিলিয়ে দিতে পারিস না তুই। চোখমুখ শক্ত করে সামনে থাকা ছেলেটাকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম আমি। ব্যালেন্স হারিয়ে পড়ে যায় ছেলেটা। সাথে সাথেই ছুট দিলাম আমি। ওরাও ছুটল আমার পিছন পিছন। কলিজাটা যেন শুকিয়ে আসছে ভয়। বেশিক্ষণ দৌড়ানো সম্ভব নয় এভাবে। একসময় আমার সামনে গাড়ির আলোতে চোখ বন্ধ হয়ে আসে আমার। থরথর করে কাঁপতে থাকি আমি। এই বুঝি গাড়িটা আমাকে ধাক্কা মেরে চলে গেল। কয়েক সেকেন্ড পরেও যখন কিছু হলো না আস্তে আস্তে চোখ খুলতে থাকি আমি। পুরোপুরি চোখ মেলতেই সামনে একটা বর্ষর কার চোখে পড়ে আমার। কার থেকে চোখ সরিয়ে পিছনে তাকাতেই সেই বখাটে ছেলেদের চোখে পড়ে। দেরি না করে ছুটে যায় গাড়ির জানালার দিকে। তখনই খুলে যায় গাড়ির দরজা। গাড়ি থেকে বের হয় এক বিশাল মানব। আশেপাশে আলো না থাকায় লোকটার চোখমুখ দেখতে পারছি না আমি। তার ওপর হুডি পরে থাকায় উনার চেহারা কিছুই দেখা যাচ্ছে না। এত ভাবার সময় নেই। এবার যেন নিজেকে নিরাপদ লাগছে আমার। ভয় চোটে সামনে থাকা ব্যক্তিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি আমি। আমার কান্নাতে যেন ভ্যাবাচেকা খেয়ে যায় লোকটা। আমি কান্না সুরে বলে উঠি, প্লিজ হেল্প মি। ওই ছেলেগুলোর থেকে আমায় বাঁচান প্লিজ। কথাগুলো বলতে বলতে নিজের হুঁশ আসে আমার। তুই কি করছিস আনিশা? এক অচেনা মানুষকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছিস তুই কোনো সাহসে? লজ্জাসমের সব মাথা কি খেয়ে ফেললাম আমি? উনার বুক থেকে মাথা তুলতেই আবারও মাথা লাগিয়ে ফেললাম আমি। মাথা ঘুরছে আমার। আশেপাশে সবকিছু ঘোলাটে হয়ে আসছে। কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি। হঠাৎই অনুভব করলাম কেউ আমায় হাত দিয়ে জড়িয়ে ধরল। কারা যেন কথা বলছে। আর কিছু মনে নেই আমার। আধো আধো চোখে তাকানোর চেষ্টা করলাম আমি। ভালো করে চোখ মেলতেই নিজেকে এক বর্ষর রুমে আবিষ্কার করলাম আমি। এটা কোথায় এসেছি আমি? সাদা পর্দার ফাঁক দিয়ে সূর্যের কিরণ ঝলমল করছে। তার মানে সকাল হয়ে গিয়েছে? আশেপাশে অস্থির হয়ে নিজের ফোন খুঁজতে শুরু করলাম আমি। কিন্তু পেলাম না। এই মুহূর্তে নিজেকে পাগল পাগল লাগছে আমার। এতক্ষণে হয়তো আম্মু আর বাপি ফোন দিয়ে অস্থির হয়ে পড়েছে। নিজের চুলগুলো হাত দিয়ে পিছনে দিয়ে বেড থেকে নামতেই একটা বয়স্ক কণ্ঠ ভেসে এলো আমার কানে। প্রচণ্ড কৌতূহল নিয়ে দরজার দিকে তাকালাম আমি। একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন দরজার কাছে। উনার এক হাতে খাবারের প্লেট। চোখ জোড়া গোল গোল করে তাকিয়ে রইলাম আমি। উনি কিছুটা মিষ্টি হেসে বলে উঠলেন, আমাকে চিনার চেষ্টা করছো বুঝি? লাভ নেই, আমায় চিনবে না তুমি।
কিন্তু চেনা জানা হতেও বেশি দেরি নেই বলো। উনি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন। আমি তখনও ভ্যাবলার মতো চেয়ে আছি উনার দিকে। উনি এগিয়ে আসতেই হুঁশ ফিরল আমার। আমি আমতা আমতা করে বললাম, আমি এখানে কি করে এলাম? আর আমার ফোনটা কোথায়? বয়স্ক মহিলাটি খাবারে প্লেট বেডের সাথে লাগানোর ছোট্ট টেবিলের ওপর রাখলেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আমার দুই বাহুতে হাত রেখে বললেন, তোমায় আমার নাতি আয়াস এখানে নিয়ে এসেছে। কালকে নাকি তুমি বিপদে পড়েছিলে, সেন্স হারিয়ে ফেলেছিলে, জন্য তোমার বাড়ি কোথায় সেটাও জিজ্ঞেস করতে পারেনি, তাই বাড়িতে এনেছে। মহিলাটির কথা শুনে আমি একটা শুকনো ঢপ গিললাম কাল রাতের কথা ভেবে। কিন্তু যাই হোক, লোকটা তো বাঁচিয়েছে আমায়। একটা থ্যাঙ্কস অন্তত দেওয়া উচিত। আবারও মহিলাটির কণ্ঠে ভাবনা থেকে বেরিয়ে এলাম আমি। আর তোমার ফোন ওখানে? হাত দিয়ে ইশারা করে, চার্জে দেওয়া আছে। বন্ধ হয়ে গিয়েছিল ফোন, তাই ভাবলাম চার্জে দিই। আর চিন্তা করো না, তোমার ড্রেসও আমি চেঞ্জ করিয়ে দিয়েছি। তোমার ড্রেস পুরো ভিজে ছিল, ওই ড্রেসে থাকলে অসুস্থ হয়ে পড়তে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ড্রেস চেঞ্জ করার কথা শোনার সাথে সাথে নিজের গায়ের দিকে তাকালাম আমি। এই মুহূর্তে আমি সাদা রঙের সালোয়ার কামিজ পরে আছি। তারপর ফোনের দিকে তাকালাম আমি। তড়িঘড়ি করে চার্জার খুলে ফোনটা অন করি আমি। ফোন অন হতেই অফ স্ক্রিনে ভাসতে থাকে 48 বার কল। আর হয়তো ঢাকায় থাকা হবে না আমার। মাথাটা ভনভন করে ঘুরতে লাগলো আমার। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি মহিলাটির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ফোনের লক খুলে কল লিস্টে গিয়ে সবার প্রথমে থাকা রুশ নামটাই ক্লিক করি আমি। রুশা রহমান, আমার ছোট বোন। 2 বোন আর আম্মু বাপি নিয়ে ছোট্ট পরিবার। এই মুহূর্তে আম্মুকে ফোন করা ঠিক হবে না, কারণ আম্মু হয়তো এখন রেগে ফায়ার হয়ে আছে, আর নয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই রুশাকে কল করাই বেটার। প্রথমে কল বাজতে বাজতে কেটে গেল। আবারও নম্বর ডায়াল করলাম আমি। কিছুক্ষণ বাজতেই ওপাশ থেকে একটা অস্থির গলা ভেসে এলো। সাবিপু, কেমন আছিস? কোথায় আছিস? ঠিক আছিস তো? আম্মু আর বাপি চিন্তায় একাকার। বাপি তো একটু পরেই ঢাকার উদ্দেশ্যে বের হতে চাইছিল। নে তুই আম্মুর সাথে কথা বল। আমি গলা খাকারি দিয়ে বললাম, না রুশ শোন, তার কোনো দরকার নেই। আম্মুকে বলে দিস আমি ভালো আছি, ঠিক আছি। আসলে ফোনটাতে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গিয়েছিল। আর খুব টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তোরা চিন্তা করিস না, আর আম্মু বাপিকেও বারণ কর চিন্তা করতে। ঠিক আছে, এরপর থেকে এমন করবি না একদম। আমি হেসে বললাম, হুমম, এখন রাখছি বাই। ফোনটা কেটে দিয়ে সামনে তাকাতেই খানিকটা ভরকে যাই আমি। মহিলাটি আমার দিকে কেমন জানি মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন। বিষয়টা বড়ই অস্বস্তিকর লাগছে আমার কাছে। তাই গলা খাকারি দিয়ে উঠলাম আমি। গলা খাকারিতে উনি আমার থেকে দৃষ্টি সরিয়ে উঠে এলেন। সামনে দাঁড়িয়ে আমার থুতনি ধরে মুচকি হেসে বলে উঠলেন, বড়ই মায়া তোমার ওই মুখে, ঠিক যেন মায়াবিনী। মহিলাটির কথার প্রত্যুত্তরে কি বলবো সেটা জানা নেই আমার। কিন্তু আমার মুখে আমি দুষ্টুমির ছাপ ছাড়া কিছুই দেখতে পাই না। আমি মিনমিনে গলায় বললাম, মি আয়াসকে থ্যাঙ্ক জানিয়ে দিবেন। অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে। আমার কথাগুলো যেন পছন্দ হলো না উনার। আমার ডান হাত ধরে বললেন, এত তাড়াতাড়ি চলে যাবে? তোমার জন্য খাবার এনেছি, খেয়ে যাও। আর আয়াস বাড়িতে নেই, হসপিটালে কি জানি ইমার্জেন্সি পড়ে গেছে, সেখানে গিয়েছে।
ও যদি এসে জানতে পারে তুমি না খেয়ে গিয়েছো খুব রাগারাগি করবে। আমি কিছু বললাম না। কি বলবো? আজ আমার প্রথম কলেজ, অথচ যেতে না পারলে প্রবলেম হবে। এদিকে উনার কথাও ফেলতে পারছি না আমি। উনি আবারও করুণ গলায় বললেন, আমি তোমার দাদির মতো, চাইলে আমায় দাদিমা ডাকতে পারো। দাদিমার একটা কথা রাখবে না? আমি এবার মুচকি হেসে মাথা নাড়ায়। সাথে সাথে দাদিমার মুখেও হাসি ফুটে ওঠে। কোনোমতে ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিই আমি। তারপর দাদিমার আনা খাবার খেতে খেতে উনার সাথে বেশ গল্পগুজব হয়। কিছুক্ষণের মাঝেই আমরা বেশ ভালো বন্ধু হয়ে উঠি। খাওয়া শেষ হলে ঘড়ির দিকে তাকায় আমি। প্রায় 10টা বেজে গেছে। আজ আর কলেজ যাওয়া হলো না আমার। ইতিমধ্যে মেঘা ফোন করে কলেজ যাওয়ার কথা জিজ্ঞেস করছিল। প্রথম দিনই কলেজ মিস। অবশ্য এটা আমার জন্যই হয়েছে। নিজের বোকামি করে গতকাল রাতে একা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলাম। আয়াস নামক ব্যক্তিটি না থাকলে হয়তো ছেলেগুলো থেকে বাঁচতে পারতাম না। আয়াসকে দেখার প্রবল ইচ্ছে জাগল আমার। তবে ইচ্ছে ধামাচাপা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমি। দাদিমা আমায় নিজের গাড়িতে তুলে দিয়েছেন। এখন আমি বাড়ির উদ্দেশ্যে চলেছি। দুপুরে রান্নাঘরে পেঁয়াজ কাটছি আমি। চোখ থেকে অঝরে পানি পড়ে যাচ্ছে। ইতিমধ্যে 2 বার চোখে পানি দিয়েছি। চোখজোড়া লাল হয়ে গিয়েছে। এবার বুঝতে পারছি একা থাকার কত জ্বালা। বাসনকোসনের সাথেও যুদ্ধ হয়েছে আমার। বাড়িতে থাকলে এতক্ষণে আম্মুকে কি খাবো না খাবো অর্ডার করে যেতাম। আর এখানে যেন ফ্রিতে কাজের বুয়ার চাকরি পেয়েছি আমি। কথায় বলে না, সুখে থাকতে ভূতে কিল্লাই। এই প্রবাদ যে তৈরি করেছিল তাকে নোবেল দেওয়া উচিত। কোনোমতে পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি আমি। তবুও খুব একটা ভালো হয়নি। চুলা জ্বালালাম। কড়াইয়ে তেল দিলাম। যেই পেঁয়াজ ঢালতে যাব কলিং বেল বেজে উঠল। চুলা বন্ধ করলাম। ড্রয়িং রুমে যেতেই আবারও কলিং বেল বেজে উঠল। এই মুহূর্তে খিদে তার ওপর বারবার কলিং বেল বাজাতে রাগ লাগছে আমার। রাগটা সামলিয়ে দরজা খুললাম আমি। দরজা খুলতেই আমি হতবাক। কেউ তো নেই। বাইরে আশেপাশে তাকালাম আমি। না, কেউ নেই আশপাশে। হয়তো কোনো ছোট বাচ্চার দুষ্টুমি এটা। দরজা বন্ধ করতেই হুট করে চোখ গেল নিচের দিকে। দরজা আটকে ধরলাম আমি। বাইরে গিয়ে নিচে ঝুঁকে নীল গোলাপের বড় বুকে তুলে নিলাম আমি। নাড়িয়ে দেখতে লাগলাম বুকেটা। নাড়াচাড়া করতেই হলুদ রঙের একটা কাগজ চোখে পড়ে আমার। এই মুহূর্তে প্রশ্নের পাহাড় তুলেছি মনে। প্রথমত, এটা কে পাঠাতে পারে? দ্বিতীয়ত, কেনই বা পাঠাবে? সে কি আমাকেই পাঠিয়েছে? হয়তো চিঠি পড়লে বোঝা যেতে পারে। দরজাটা ধপ করে বন্ধ করে ঘরের ভিতরে চলে এলাম আমি। ফুলের বুকেটা ড্রেসিং টেবিলের ওপর রেখে হলুদ কাগজটা নিয়ে বেডে গা এলিয়ে দিলাম। কাগজটার ভাঁজ খুলে একটা সুন্দর হাতের লেখা দেখতে পাই। বেশ সাজানো গোছানো একটা কবিতার মতো কিছু একটা লেখা। তোমার ভেজা চুল মুগ্ধ করেছে আমায়। তোমার ঘুমন্ত চেহারার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি আমি। তোমার মায়াবী মুখ মায় বন্দী হয়েছি আমি। চিৎকার করে বলতে ইচ্ছে করে, তুই শুধুই আমার। পুরোটা পড়ে ধরফর করে উঠে বসি আমি। ভ্রু কুঁচকে গালে হাত দিয়ে ভাবতে থাকি কার হতে পারে এই কাজ। ঢাকা শহরে তেমন কাউকে চিনি না আমি। শুধু চিনি আমার বেস্ট ফ্রেন্ড মেঘাকে। যে এই নীল বুকের সাথে এই কাগজ পাঠিয়েছে নির্ঘাত সে কোনো পাগল। নয়তো এভাবে কেউ এসব পাঠায় নাকি? দেরি না করে ফোনটা হাতড়ে নিয়ে মেঘার নম্বর ডায়াল করে কল করলাম আমি।
কল ওয়েটিং বলছে। প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোনটা কেটে দিলাম আমি। নিশ্চয় অগ্নি ভাইয়ার সাথে প্রেমালাপে ব্যস্ত। কাগজটা বেডের ওপরেই রেখে আবারও রান্নাঘরের দিকে এগিয়ে যাই আমি। প্রচণ্ড খিদে পেয়েছে আমার। কিছু না খেলেই নয়। শুরু হলো আবারও রান্না। রান্নার মাঝে এক প্রকার বলেই গেলাম ফুলের বুকে আর কাগজটার কথা। রাতে সোফায় বসে ফোন ঘাঁটছে আয়াস। ফোনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। হঠাৎই ফোনটা কেউ টেনে নিয়ে নেয়। চোখ গরম করে মাথা উপরে তুলে তাকায় সে। দাদিমাকে দেখে চোখজোড়া স্বাভাবিক হয় তার। দাদিমা তামান্না বেগম ফোনের দিকে তাকিয়ে আনিশার ছবি দেখতে পায়। সাথে সাথে মুচকি হাসতে গিয়েও থেমে যান তিনি। আয়াসের কান ধরে বলে ওঠেন, কি ব্যাপার? প্রেম উতলে পড়ছে? আয়াস তামান্না বেগমের থেকে কান ছাড়াতে ছাড়াতে বলেন, আহ দাদিমা, এটা প্রেম নয় গো, ভালোবাসা। এবার হেসেই দেন তামান্না। তারপর আয়াসের পাশে বসে বলে ওঠেন, হুমম, অবশেষে আমার নাতির মনেও ভালোবাসা জেগে উঠল। আয়াস অন্যদিকে একমনে বলে, আই ডোন্ট নো এটা কি। জানি না ভালোবাসা মুহূর্তের মধ্যেই হয় কি না, বাট ওকে দেখে আমার কি হলো জানি না। ও যখন ভয়ে আমায় জড়িয়ে ধরেছিল তখন এক অজানা কারণে আমি ওকে হাত দিয়ে আগলিয়ে নিয়েছিলাম আমি। ওর উজ্জ্বল শ্যামলা মুখ, টানা টানা চোখ, গোল গোল গাল, বাম গালে থাকা তিল সব কেমন জানি নেশা ধরিয়ে দিয়েছিল আমায়। জীবনে অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কাউকেই মনে ধরেনি আমার। শুধু ওকে দেখে বলতে ইচ্ছে করে, তুই শুধুই আমার। যে করেই হোক ওকে আমার চাই। তামান্না আয়াসের পিঠে চাপড় মেরে বললেন, হুমম, মেয়েটা সত্যিই মনে ধরার মতো। দেখতে অধিক সুন্দরী নয়, তবে মায়াবিনী। আয়াস মুগ্ধ গলায় বলে ওঠে, মায়াবিনী, আই ওয়ান্ট হার অ্যাট এনি কষ্ট। তামান্না আরও কিছু কথা বলে বেরিয়ে যান আয়াসের রুম থেকে। আয়াস বাঁকা হেসে বলে ওঠে, কত বড় ভুল করেছ তুমি, নিজেও জানো না মায়াবিনী। এই আয়াসের মনে ভালোবাসা জাগিয়েছ তুমি। নিজের অজান্তে তুমি এই আয়াসের মনে নাম লিখে ফেলেছ। এখন যে তোমাকে আমার চাই, সেটা যে কোনো প্রকারে চাই। এই আয়াস নিজের মতো করে ভালোবাসবে তোমায়, পাগলের মতো ভালোবাসবে। রাত প্রায় 12টা। ফেসবুকের নিউফিড ঘেটে চলেছি আমি। ঘুম আসছে না কিছুতেই। ফেসবুক স্ক্রলিং করতে করতে একসময় চোখ আটকে গেল আমার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হল। কয়েকজন ছেলের ছবি দেওয়া হয়েছে। তাদের অবস্থা মর্মান্তিক। আর অবাক করা বিষয় হল ছেলেগুলো আর কেউ না, সেই গতকাল রাতে ধাওয়া করা বখাটে ছেলেগুলো। ধরফর করে উঠে বসলাম আমি। আচ্ছা, এইসব কাজ কি ওই আয়াস নামক লোকটা করেছে? উনি কি এদের এভাবে মেরেছে? না না, উনি তো ডক্টর। আর ডক্টরের কাজ তো প্রাণ দেওয়া। প্রাণ নেওয়া নিশ্চয় না। এইটা হয়তো নিছক কোয়েন্সিডেন্স। হুমম, সেটাই হবে। কিন্তু ছেলেগুলো শাস্তি পেয়েছে। না জানি কতগুলো মেয়েদের সম্মান হানি করেছে ওরা। আজকাল এসব বখাটে ছেলেদের কারণে আমাদের দেশটা রসাতলে যাচ্ছে। অনেক রাত হয়েছে। এবার ফোনটা অফ করে শুয়ে পড়লাম আমি। কাল কলেজে ঠিক সময়ে উপস্থিত হতে হবে। ধীরে ধীরে চোখ লেগে আসে আমার। হ্যাঁ, আমিই মেরেছি ওদেরকে। বেহাল করে দিয়েছি ওদের অবস্থা। ওদের বুঝিয়ে দিয়েছি আমার প্রিয় জিনিসে হাত দিলে কি অবস্থা হতে পারে। মেরে ফেলব আমি, যে আমার মায়াবিনীর দিকে তাকাবে। ওর ওপর শুধুই আমার অধিকার। কথাগুলো বলে পাগলের মতো হেসে উঠল আয়াস। সকালে কলেজে যাওয়ার জন্য অপেক্ষা করছি আমি। মেজাজটা খারাপ হয়ে চলেছে।
একটাও রিকশা বা অটো ফাঁকা পাচ্ছি না। এই ব্যস্ত শহরে প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়েছে সকাল সকাল। কিছুক্ষণ পর পর ফাঁকা গাড়ি দেখতে না পেয়ে হতাশ হয়ে চলেছি আমি। বারবার চোখ ঘড়ির দিকে যাচ্ছে। ঘড়ির কাঁটা নিজ গতিতে চলছে। সময় বসে নেই আমার জন্য। চোখের পলকে হঠাৎই কেউ স্পিডে বাইকের ব্রেক কষল আমার সামনে। বাতাসে চোখমুখ বন্ধ করে ফেললাম আমি। আস্তে আস্তে চোখ খুলে সামনে থাকা ব্যক্তিকে দেখে মুচকি হেসে বললাম, কেমন আছেন অগ্নি ভাইয়া? অগ্নি ভাইয়া গাড়ির ইঞ্জিন বন্ধ করে চাপা হাসি দিয়ে বললেন, হুমম ভালোই আছি। তা কলেজ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছো বুঝি? আমি ভ্রু কুঁচকে বিরক্তি সুরে বললাম, জি। আসলে মনে হচ্ছে আজ গাড়ি টাড়ি পাব না, বুঝলেন, হেঁটেই যেতে হবে। অবাক হয়ে ভাইয়া বললেন, তোমার এই ভাইয়া থাকতে হাঁটতে যাবে কেন? চলে এসো, পৌঁছে দিই কলেজে। একটু আগেই তোমার বান্ধবী মেঘাকে পৌঁছে দিলাম। আমি খানিকটা অস্বস্তিবোধ করে বললাম, থাক ভাইয়া, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি হেঁটেই চলে যাব। ভাইয়া এবার শান্ত গলায় বললেন, বুঝেছি। আমার বাইকে উঠতে অস্বস্তিবোধ করছো? আরে বাবা, আমরাই তো। ভাইয়া বলে ডাকো তো আমায়। তো অস্বস্তি কিসের? উঠে পড়। আর কথা না বাড়িয়ে বাইকে উঠে পড়লাম আমি। এমনিতে দেরি হয়ে গিয়েছে, এত কথা বলার সময় নেই আমার। অগ্নি ভাইয়া গাড়ি স্টার্ট দিলেন। চললাম কলেজের উদ্দেশ্যে। কলেজে পা রাখতেই আশেপাশে তাকিয়ে কলেজের পুরো এরিয়া দেখতে থাকলাম আমি। বেশ বর্ষর কলেজটা। এক পাশে ক্যান্টিন, আরেক পাশে ক্যাম্পাস, মাঝখানে দুভাগে বিভক্ত করা দুটো বড় বড় বিল্ডিং। মাঝে মাঝে বেশ কয়েকটা ছেলে মেয়ে দেখা যাচ্ছে। আস্তে আস্তে এক পা দুই পা করে চলতে শুরু করলাম। হঠাৎই বেশ কয়েকটা ছেলে মেয়ে ঘিরে ধরল আমায়। কিছুটা চুপসে গেলাম আমি। সবাই কিছুটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এরা কলেজের সিনিয়র। শুনেছি এসব বড় বড় কলেজে রাগিং হয়। এরাও রাগিং করবে নাকি? বাঁকা চোখে সবার দিকে তাকিয়ে চলেছি আমি। এরই মাঝে একটা ছেলে বলে ওঠে, নতুন? জোরে সোরে হ্যাঁ বোধক মাথা নাড়ালাম আমি। মুখ থেকে কথা বেরোতে চাইছে না। নতুন জায়গা, নতুন মানুষজনের সামনে কিছুটা নার্ভাস ফিল করছি আমি। এবার একজন বেশ সুন্দরী মেয়ে বলে ওঠে, কোনো ইয়ার? কাপা কাপা গলায় বললাম, অনার্স প্রথম বর্ষ। আমার কথা শুনে সবাই নিজেদের দিকে তাকাতাকি করতে লাগল। তারপর সেই ছেলেটি বলল, ওকে গো, কোনোরকম সমস্যা হলে আমাদের বলবে। আমরা কলেজের সিনিয়র। জি। আমি মাথা নিচু করে বলে গুটি গুটি পায়ে চলে এলাম আমি। কলেজের করিডোরে এপাশ ওপাশ তাকাচ্ছি আর হেঁটে চলেছি আমি। উদ্দেশ্য হল ক্লাসরুম খুঁজে বের করা। অসাবধানতার কারণে হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে যায় আমার। নিজের মাথা ডলতে ডলতে সামনের মানুষটাকে কোনোরকমে বলে উঠি, সরি সরি, খেয়াল করিনি। সামনে একটা মেয়েলি গলার মালিকটিকে দেখার আগ্রহ নিয়ে সামনে তাকায় আমি। ঘাড়ে সাইড ব্যাগ নিয়ে একটা বেশ চিকন মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিও অনুনয়ের সুরে বলল, আই এম অলসো সরি। আমিও অসাবধানে হাঁটছিলাম। এবার আমি জিজ্ঞেসু দৃষ্টিতে তাকাই মেয়েটির দিকে। তারপর বললাম, অনার্স প্রথম বর্ষের ক্লাস কোনো রুমে হয় বলতে পারো? মেয়েটি মুচকি হেসে বলে ওঠে, হুমম ক্লাস আরও আগে। তুমি প্রথম বর্ষ বুঝি? আমি হেসে মাথা নাড়াই। মেয়েটি সাথে সাথে বলে ওঠে, আমিও।
চলো একসাথে যাওয়া যাক। দুজনে একসাথে হাঁটতে লাগলাম। দু একটা কথাবার্তা চলল। কথার মাঝে জানতে পারি ওর নাম শিরিন। আমিও ওকে আমার পরিচয় দিলাম। কিছুক্ষণের ব্যবধানে দুজন বেশ ফ্রি হয়ে গেলাম। ক্লাসরুমে ঢুকতেই আমার চোখ যায় মেঘার দিকে। মেঘা একা একা মুখ ফুলিয়ে বসে আছে। হয়তো আমি দেরিতে এসেছি তাই রেগে বম হয়ে আছেন তিনি। আমি আর শিরিন গিয়ে মেঘার পাশে বসলাম। তিনজন গল্পগুজব চলল পুরো ক্লাস। অবশেষে সব ক্লাস শেষ হল। শিরিন এখন আমাদের সাথে অনেকটা বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছে। তিনজনেই হেঁটে চলেছি একই সাথে। মেজাজটাও বেজায় ফুরফুরে। শিরিন ভ্রু নাচিয়ে বলে উঠল, নবীন বরণ অনুষ্ঠানে কি প্ল্যানিং তোমাদের? নবীন বরণ অনুষ্ঠানের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি। কনফিউজড হয়ে মাথায় হাত দিয়ে চললাম। সেটা কবে? মেঘা হাত নাড়িয়ে চাপা গলায় বলল, 2 দিন পর। কালকেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কাল তো এলি না তাই জানতে পারিসনি। ওহ আচ্ছা। চুপচাপ থাকলাম আমি। তারপর হুট করেই বলে উঠলাম, এই অনুষ্ঠানে আমরা কি করব? এটা তো নবীন মানে ইন্টার প্রথম বর্ষদের অনুষ্ঠান। আর বড়রা তাদের বরণ করবে। শিরিন হু হা করে হেসে দিয়ে বলল, অনুষ্ঠানটা সবার। তার ওপর শুনেছি ডক্টর আহান আসতে চলেছে। তাই তো এত তোড়জোড়। শিরিনের দিকে ভ্রু কুঁচকে তাকালাম আমি। অনেকটা কৌতূহল নিয়ে বললাম, এই ডক্টর আহানটা কে? শিরিন গম্ভীর গলায় বলল, ডক্টর আহান হচ্ছে সফল ব্যবসায়ী আয়মান রায়হানের একমাত্র ছেলে। আয়মান রায়হান হলেন এই কলেজের অনেক পুরনো স্টুডেন্ট। তাকেই আসতে বলা হয়েছিল এখানকার চিফ গেস্ট হিসেবে, কিন্তু তিনি নাকি বিদেশে। তাই উনি কথা দিয়েছেন উনার ছেলে ডক্টর আহান আসবে। আমি আর কিছু বললাম না। চলতে থাকলাম। শিরিন আর মেঘাকে বিদায় দিয়ে চলে আসলাম আমি। বাড়িতে এসে সোজা ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। এক নজরে তাকিয়ে থাকলাম নীল রঙের গোলাপের বড় বুকেটার দিকে। এখনো মাথায় ঘুরছে কে এই পাগল লোকটা। গোলাপগুলো একটু একটু মূর্ছে গেছে, কিন্তু নীল রংটা বেশ ভালো লাগে আমার। আচ্ছা, যে আমায় এই ফুল পাঠিয়েছে সে কি আমার পছন্দটাও জানত? নিজের চেম্বারে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আয়াস। মনটা কেমন জানি ছটফট করছে তার। বারবার বিরক্তির চাহনি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মিনিট 5 পরেই ফোনের রিংটোন বেজে ওঠে তার। এই মুহূর্তে তার অফ টাইম, তাই ফোন ধরা এলাও। দেরি না করে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল সে। তারপর দ্রুত গতিতে বলে উঠল, কাজ হয়েছে? ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ইয়েস স্যার। জানতে পেরেছি। উনার পুরো নাম আনিশা রহমান সাবিহা। বাবার নাম এরশাদুল রহমান। আর মায়ের নাম শেফা রহমান। আনিশা রহমান সাবিহা পরিবারের বড় মেয়ে। ছোট মেয়ের নাম রুশা রহমান। এরশাদুল রহমানের একটা ইন্ডাস্ট্রির নাম রহমান ইন্ডাস্ট্রি। আর আয়াস লোকটাকে থামিয়ে বলল, এনাফ। এতটুকুই আমার জন্য যথেষ্ট। ভালো কাজ করেছ তুমি। বাকিটা আমি সন্ধ্যায় পেমেন্ট করে দেব। বাই। এই বলে কল কেটে দেয় আয়াস। আর বাঁকা হাসি দিয়ে বলে, দ্যাটস এনাফ ফর ইউ মিস আনিশা। এখন তো তোমায় জানাতে হবে আমার ভালোবাসার কথা। তুমি রাজি হলে ভালো নয় তো। হু হা করে হেসে ওঠে আয়াস। রাতের খাবার খেয়ে নিজের রুমে ঢুকছে আয়াস। ফোনের রিংটোন লাগাতার বাজতে দেখে ভ্রু কুঁচকে যায় তার। এ সময় কে ফোন করতে পারে? আস্তে আস্তে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তোলে আয়াস।
ফোনের স্ক্রিনে ভাসতে থাকা নামটা দেখে চোখ লাল হয়ে যায় তার। ফোনটা কেটে দেয় সে। আবারও বেজে ওঠে ফোনের টোন। বিরক্তি হয়ে ফোনটা কানে ধরে রিসিভ করে বলে, হ্যালো, কি হয়েছে, ফোন দিয়েছ কেন? ওপাশ থেকে আয়াসের বাবা বলে ওঠেন, আমি তোমার বাবা আয়াস। আমার কি ফোন দেওয়ার অধিকার নেই? আয়াস কড়া গলায় বলে ওঠে, না, নেই। তোমাদের সাথে কথা বলতে পছন্দ করি না আমি। ফার্দার ফোন দিবে না আমাকে। এই বলে কান থেকে ফোন সরিয়ে ফোনটা কাটতে নেয় সে। ওপর পাশ থেকে তার বাবার গলা শুনে আবারও বিরক্তি হয়ে কানে ধরে সে। আয়াসের বাবা বলে ওঠেন, দেখো আয়াস, আমরা তোমার মা আর বাবা হই। আমরা তোমায় ফোন দিয়ে তোমার খোঁজ খবর জানতে চাইব, এটাই তো স্বাভাবিক। তুমি কেন আমাদের ভুল বোঝো আয়াস? আয়াস খানিকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চোখ গরম করে বলে, সিরিয়াসলি? এতই যখন খোঁজ খবর নেওয়ার শখ, তবে আমায় রেখে গেলে কেন? বাই দ্য ওয়ে, আমার থেকে তো তোমাদের কাছে অভিষেক আবরারের মূল্য বেশি, রাইট? তবে যাও না, তাদের সাথে নেকামো করো। আমাকে ফোন নিয়ে নাটক করতে এসো না প্লিজ। কথাটা বলে রাগে ফোনটা কেটে দিয়ে সজোরে ফোনটা আছাড় মেরে রাগে ফুঁসতে থাকে আয়াস। গভীর রাতে অঘোরে ঘুমের রাজ্যে তলিয়ে আছি আমি। হঠাৎই মনে হলো কেউ আমার মুখের ওপর নিঃশ্বাস ফেলছে। কিছুটা নড়েচড়ে উঠলাম আমি। ঘুমটা হালকা হয়ে এলো আমার। মনে হচ্ছে কেউ আমার গালে স্পর্শ করে চলেছে। ঘুমের মাঝে বিরক্তি হয়ে গালে হাত দিয়ে মশা মনে করে সরিয়ে দিতে থাকলাম। কেউ যেন আমার গলা চেপে ধরল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। ঘেমে চলেছি আমি। বড় বড় নিঃশ্বাস ফেলছি। চোখজোড়া অনেক কষ্ট করে মেলে ড্রিমলাইটে কারো অবয়ব দেখতে পেলাম আমি। চলবে।